আজকে আমরা ট্রিগোনোমেট্রিক ফোরিয়ে সিরিজের পার্ট 2 শুরু করতে যাচ্ছি। পার্ট 2 তে মূলত আমরা দুটা প্রবলেম সলভ করব। যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই আমরা প্রবলেম স্টেটমেন্টটা পড়ি। প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে যে এক্সপ্রেস এক্স অফ টি, এখানে যে এক্স অফ টি সিগন্যালটা দেওয়া আছে সেই এক্স অফ টি এর কথা বলা হচ্ছে এক্সপ্রেস এক্স অফ টি ইন টার্মস অফ হারমোনিক্স ইউজিং ট্রিগোনোমেট্রিক ফোরিয়ে সিরিজ। আমাদের যদি মনে থাকে তাহলে আমরা অবশ্যই মনে করতে পারবো যে আমাদের প্রবলেম ওয়ানেরও স্টেটমেন্ট ইনফ্যাক্ট একই ছিল। সেখানে একটা ফিগার ছিল এবং বলা হয়েছিল যে সেই ফিগারটাকে হারমোনিক্সে প্রকাশ করতে ট্রিগোনোমেট্রিক ফোরিয়ে সিরিজ এক্সপানশনের মাধ্যমে। এখানেও আমরা মূলত তাই করব। তবে তার আগে সবার প্রথমেই আমাদের চেক করে নিতে হবে যে ফোরিয়ে সিরিজ এক্সিস্ট করতে হলে আমাদের সিগন্যালটাকে মূলত পিরিয়ডিক সিগন্যাল হতে হয়। তাহলে নিঃসন্দেহে এটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি অরিজিন থেকে টোয়াইস পাই পর্যন্ত এই ট্রায়াঙ্গলের কথা চিন্তা করি, তাহলে টোয়াইস পাই থেকে 4 পাই পর্যন্ত সেই একই অ্যাম্প্লিটিউড অর্থাৎ অ্যাম্প্লিটিউড 1 এর আরও একটা ট্রায়াঙ্গল আছে এবং তাদের মাঝখানে যে গ্যাপটা অর্থাৎ 4 পাই থেকে 2 পাই যদি আমি মাইনাস করি, তাহলে আলটিমেটলি আমি টোয়াইস পাই কিন্তু পাচ্ছি। তাহলে এখানে আমাদের ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডটা সেম। এখানে যেহেতু ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড রয়েছে সিগনালে, সুতরাং সিগন্যালটা একটা পিরিয়ডিক সিগন্যাল, অর্থাৎ পিরিয়ডিক সিগনালে ফোরিয়ে সিরিজ এক্সিস্ট করবে। এখন আমরা ফোরিয়ে সিরিজ আমাদের যে ফোরিয়ে সিরিজ এক্সপানশন ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমরা বসাবো। এখানে সবার প্রথমে এক্স অফ টি ইকুয়াল টু আমরা জানি যে এ নট, যেটা হচ্ছে ডিসি অথবা অ্যাভারেজ ভ্যালু, কস টার্ম এবং সাইন টার্ম, এবং কজ এবং সাইন টার্মকে আমি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা এক্সটেন্ড করেছি। আমরা গতদিন দেখেছিলাম, প্রথম প্রবলেমে আমরা দেখেছি যে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের এখানে যতগুলো কোএফিশিয়েন্ট আছে অর্থাৎ এ নট, এ এন, বি এন, এই তিনটা কোএফিশিয়েন্টের মান সবার প্রথমে কিন্তু বের করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে এই কোএফিশিয়েন্ট গুলোর ভ্যালু বের করার পরে আমরা এই মানটা আমরা এই ইকুয়েশনে সাবস্টিটিউট করব। করার পরে আলটিমেটলি আমরা থার্ড স্টেপ অথবা সেকেন্ড স্টেপে গিয়ে আমরা n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা যতগুলো ভ্যালু পসিবল হয় ততগুলো ভ্যালুর জন্য কজ টার্ম এবং সাইন টার্ম ক্যালকুলেট করে আলটিমেটলি ফোরিয়ে সিরিজ এক্সপানশন অর্থাৎ এক্স অফ টি এর ভ্যালু বের করব। এই হচ্ছে আমাদের প্রসিডিউর। আমরা প্রিভিয়াস প্রবলেমেও বলেছিলাম যে এখানে যেহেতু তিনটা কোএফিশিয়েন্টের ভ্যালু ক্যালকুলেট করার বিষয় আছে, সুতরাং আমরা এখানে প্রথমেই ক্যালকুলেশনে না গিয়ে আমরা দেখব যে এখানে ফিগার থেকে এ নট, এ এন এবং বি এন এর ভ্যালুর একটা ধারণা পাওয়া যায় কিনা, অর্থাৎ এই এ নট, এ এন অথবা বি এন এটা কি জিরো নাকি নন জিরো। যদি জিরো হয় তাহলে আমরা গত প্রবলেমে দেখেছিলাম যে আমাদের এ নট এবং বি এন এর ভ্যালু কিন্তু জিরো হয়ে গিয়েছিল। যেহেতু জিরো হয়ে গিয়েছিল তাহলে কেবলমাত্র আমরা এ অফ এন এর জন্য কিন্তু ক্যালকুলেশনটা করেছিলাম। ঠিক তেমনি আমরা এখানেও ফিগার দেখে আমরা বুঝবার চেষ্টা করব যে এ নট, এ এন এবং বি এন এটার আদৌ ক্যালকুলেশনের প্রয়োজন আছে কিনা। তাহলে জিরো না নাকি নন জিরো ভ্যালু এটা বোঝার জন্য সবার প্রথমে আমরা এ নটকে কনসিডার করি। তাহলে এ নট হচ্ছে অ্যাভারেজ অথবা ডিসি ভ্যালু। তাহলে অ্যাভারেজ অথবা ডিসি ভ্যালু আদৌ জিরো নাকি নন জিরো সেটা বোঝার জন্য আমাদের দেখতে হয় যে ফিগারটা কি সিমেট্রিক নাকি এসিমেট্রিক। তাহলে ফিগারটা সিমেট্রিক হতে হলে যে কন্ডিশনটা ছিল সেটা ছিল যে আমাদের এই যে টাইম এক্সিস, যেটা টাইম এক্সিসের উপরের ফেজে আমাদের যে এরিয়াটা থাকবে, নিচের ফেজে যদি একই এরিয়া থাকে তাহলে একটা এরিয়া আরেকটা এরিয়াকে ক্যান্সেল আউট করে দিবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে উপরে এরিয়া থাকলেও নিচে কিন্তু কোনো এরিয়া নেই। অর্থাৎ এটা যদি সিমেট্রিক হতে হতো তাহলে আমরা এরকম একটা ফিগার পেতাম, নিচে আরেকটা ট্রায়াঙ্গল পেতাম, নেগেটিভ ট্রায়াঙ্গল, যেটার অ্যামপ্লিটিউড হতো -1। তাহলে আমরা বলতে পারতাম যে উপরের ট্রায়াঙ্গল নিচের ট্রায়াঙ্গলকে ক্যান্সেল আউট করে দিয়েছে, অর্থাৎ সিগন্যালটা সিমেট্রিক এবং এ নটের ভ্যালু হচ্ছে 0। কিন্তু আমাদের এই ফিগারে এখানে নিচের ফেজে কোনো ধরনের সিগন্যাল কম্পোনেন্ট নেই। তার মানে কোনো ধরনের এরিয়া এখানে ক্যান্সেল আউট হবে না, অর্থাৎ সিগন্যালটা এক্ষেত্রে সিমেট্রিক নয়।
আর যেহেতু সিমেট্রিক নয় তার মানে এ নটের ভ্যালু 0 নয়, দ্যাট মিন্স এ নটের ভ্যালু হচ্ছে নন জিরো। এ নটের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এবার আসি এ অফ এন। এ অফ এন বের করতে হলে সবার প্রথমে দেখতে হবে সিগন্যালটা কি অড কিনা। যদি সিগন্যালটা অড সিগন্যাল হয় তাহলে কিন্তু এ অফ এন এর ভ্যালু 0 হয়ে যাবে। আর বি অফ এন এর ভ্যালু 0 না নন জিরো এটা বোঝার জন্য সবার প্রথমে আমরা দেখতে হবে যে সিগন্যালটা ইভেন নাকি অড। যদি ইভেন সিগন্যাল হয় তাহলে কিন্তু আলটিমেটলি বি অফ এন এর ভ্যালু আমার 0 চলে আসবে। আর যদি সিগন্যালটা অড হয় তাহলে বি অফ এন এর ভ্যালু নন জিরো হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে এই জিনিসটা আবার আমরা বুঝতে পারবো। তাহলে আমরা দেখার চেষ্টা করি যে সিগন্যালটা ইভেন নাকি অড সিগন্যাল। তাহলে ইভেন বোঝার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 0 থেকে টোয়াইস পাই পর্যন্ত আমাদের যে ট্রায়াঙ্গলটা আছে এই ট্রায়াঙ্গলটাকে আমরা এক্স অফ টি হিসেবে কনসিডার করি, এবং এটাকে যদি আমি টাইম রিফ্লেকশন করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে এই সিগন্যালটাকে সিম্পলি আমরা এদিকে তার মিরর ইমেজ তৈরি করব। তাহলে এটা টাইম রিফ্লেকশন করে দিলে আলটিমেটলি আমরা এই ধরনের একটা সিগন্যাল পাচ্ছি, যেটা হচ্ছে আমার এক্স অফ মাইনাস টি। সিম্পলি আমি এটাকে রিফ্লেকশন করে দিলাম, অর্থাৎ এটার মিরর ইমেজ আমি বের করলাম। কিন্তু আমাদের এখানে যে ফিগারটা দেওয়া আছে সেটা কিন্তু এরকম উল্টানো ট্রায়াঙ্গল নয়। যেহেতু উল্টানো ট্রায়াঙ্গল নয় তার মানে এক্স অফ মাইনাস টি এই পোর্শনটা আমি পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না সুতরাং এই সিগন্যালটা একটা ইভেন সিগন্যাল নয়। যেহেতু ইভেন সিগন্যাল না তার মানে বি অফ এন এর ভ্যালু কিন্তু 0 হবে না। তার মানে বি অফ এন এর একটা নন জিরো ভ্যালু আমি পাবো। তাহলে এখান থেকে ফিগার দেখে আমরা দুটা জিনিস এখান থেকে নিয়ে আসলাম, দুটো অ্যাজাম্পশন দাঁড় করালাম এখানে। একটা হচ্ছে এ নটের ভ্যালু নন জিরো আর বিএন এর ভ্যালু নন জিরো। এবার আমরা দেখি যে সিগন্যালটা অড সিগন্যাল কিনা। সিগন্যালটা যদি অড হয় তাহলে আমার এ অফ এন যেটা হচ্ছে ইভেন কম্পোনেন্ট অথবা কস কম্পোনেন্টের কস সিগন্যালের কোএফিশিয়েন্ট, কস টার্মের কোএফিশিয়েন্ট, সেটার ভ্যালু কিন্তু অড সিগন্যালের ক্ষেত্রে 0 হয়ে যাবে। তাহলে সেটাই আমরা একটু দেখি যে এ অফ এন এর ভ্যালু কি 0 নাকি নন জিরো। তাহলে সেটা বোঝার জন্য দেখতে হবে সিগন্যালটা ইভেন নাকি অড। তাহলে একইভাবে এইটা যেহেতু এক্স অফ মাইনাস টি, তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ অ্যাম্পলিটিউডে নিয়ে আসি, অর্থাৎ এই পাশে আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আলটিমেটলি আমরা এরকম একটা অংশ পাচ্ছি, এরকম একটা নিচের দিকে একটা অংশ পাচ্ছি। তাহলে সেই অংশটা যদি আমরা পেতাম, এরকম আমাদের সিগনালে যদি এরকম একটা পোর্শন থাকতো নিচের দিকে নেগেটিভ এক্সিসে, তাহলে সেটাকে আমরা বলতে পারতাম, সিগন্যালটা যদি সেরকম হতো তাহলে আমরা বলতে পারতাম এটা হচ্ছে মাইনাস এক্স অফ মাইনাস টি। আর আমাদের এক্স টি আর মাইনাস এক্স অফ মাইনাস টি যদি সমান হয় তখন আমাদের সিগন্যালটা কিন্তু হয়ে যায় অড সিগন্যাল। কিন্তু আমাদের এখানে যে ফিগারটা দেওয়া আছে সেখানে নিচের দিকে কোনো ধরনের সিগন্যাল কম্পোনেন্ট নেই, নিচের ফেজে কোনো ধরনের সিগন্যাল কম্পোনেন্ট নেই। তার মানে এই সিগন্যালটা অড সিগন্যালও নয়। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে সিগন্যালটা সিমেট্রিক নয়, দ্যাট মিনস এ নট ইকুয়াল টু নন জিরো। সিগন্যালটা অড সিগন্যালও নয়, সুতরাং এ এন এর ভ্যালু নন জিরো। সিগন্যালটা ইভেন সিগন্যাল নয়, তার মানে বি অফ এন এর ভ্যালুও নন জিরো। তার মানে আলটিমেটলি আমাদের তিনটা ভ্যালু, তিনটা কোএফিশিয়েন্টের ভ্যালুই কিন্তু আমাদের ফর্মুলা থেকে বের করতে হবে, তিনটার জন্যই আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্রথমেই এ নটের ভ্যালুটা ক্যালকুলেট করে নেওয়া। এ নট হচ্ছে ডিসি অথবা অ্যাভারেজ ভ্যালু। তাহলে আমরা ফর্মুলাটা বসালাম 1 ডিভাইডেড বাই টি নট 0 টু টি নট এক্স টি ডিটি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টি নট অথবা আমাদের ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড যেটা সেটা হচ্ছে 0 থেকে টোয়াইস পাই পর্যন্ত, দ্যাট মিনস এটা হচ্ছে টোয়াইস পাই, যেটা হচ্ছে আমাদের টি নটের ভ্যালু, ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড টি নটের ভ্যালু। তাহলে টি নটের জায়গায় আমরা টোয়াইস পাই বসালাম, এখানে টোয়াইস পাই বসালাম। এক্স টির ভ্যালু আমাদের নিয়ে আসতে হবে, আর এখানে 0 থেকে টি নট পর্যন্ত আমাদের আপার লিমিট আছে টি নট, তাহলে টি নটের জায়গায় আমরা টোয়াইস পাইকে সাবস্টিটিউট করলাম। এবার আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এক্স অফ টি এর আমরা ভ্যালু বের করতে হবে, এক্স অফ টি এর ইকুয়েশন বের করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এক্স অফ টি বলতে 0 থেকে টোয়াইস পাই পর্যন্ত আমরা যে ট্রায়াঙ্গুলার ওয়েভফর্মটা পাচ্ছি সেটাই মূলত এক্স অফ টি। তাহলে এই এক্স অফ টিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি?
আমরা দেখতে পাচ্ছি এটা মূলত একটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, যেটা আমাদের এই অরিজিনকে ছেদ করেছে। তাহলে আমরা জানি যে মূল বিন্দুগামী সরল রেখার যে সমীকরণ, সেটা কিন্তু আমরা সবাই জানি, সেটা হচ্ছে y = mx প্লাস সি। এটা হচ্ছে সরল রেখার সমীকরণ, যেখানে এমটা হচ্ছে স্লোপ, ঢাল, এক্সটা হচ্ছে আমার ভ্যারিয়েবল, আর সিটা হচ্ছে ইন্টারসেপ্ট। ওয়াই এক্সিসকে কোন বিন্দুতে সে ছেদ করছে। ইন্টারসেপ্ট। ওকে, তাহলে এখন যেহেতু আমাদের এই ফিগারে আমাদের যে ভ্যারিয়েবলটা সেটা কিন্তু টি, কেননা এই সিগন্যালটা হচ্ছে টাইমের ভ্যারিয়েবল, টাইমের ফাংশন। তাহলে এখানে আমাদের ভ্যারিয়েবলটা এক্স এর পরিবর্তে টি, আর আমাদের এখানে সিগন্যালটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা, সে অরিজিনকে ছেদ করছে। তাহলে এখানে আমাদের 0 0 আছে, তাহলে এটা যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে সি এর ভ্যালু হবে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y = m হচ্ছে স্লোপ, ঢাল, তাহলে m কে রেখে দিলাম। x হচ্ছে ভ্যারিয়েবল, আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে t, তাহলে x এর পরিবর্তে আমরা t লিখলাম, আর c এর ভ্যালু তো 0, সেটা আর লেখার দরকার নেই। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন মূল বিন্দুগামী সরলরেখা। এবার আমরা আমাদের যে স্লোপ অথবা ঢাল আছে সেটার ইকুয়েশন আমরা লিখব। আমরা জানি যে m এর যে ইকুয়েশনটা সেটা হচ্ছে m = del y by del x। ঢাল যেহেতু, তাহলে y এক্সিসে কতটুকু গেছে আর x এক্সিসে কতটুকু গেছে সেটাই আমাদের বের করতে হবে। আর এখানে যেহেতু ডেল আছে, ডেল মানে হচ্ছে ডিফারেন্স, তাহলে আমরা যখন ডিফারেন্সের কথা বলি তখন বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু বিয়োগ করি। তার মানে y2 একটা ভ্যালু নিব আমরা, যেটা হবে বড় ভ্যালু, আর y1 একটা ভ্যালু নিব যেটা হবে ছোট ভ্যালু, তাহলে বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু আমরা মাইনাস করব। আর ডেল এক্স যেহেতু আছে, তাহলে এখানেও আমরা একটা বড় ভ্যালু নিব, এক্স এর একটা বড় ভ্যালু নিব x2, আর সেখান থেকে আমরা এক্স এর একটা ছোট ভ্যালু মাইনাস করব x1। তাহলে এই হচ্ছে আমাদের m এর ভ্যালু, আর এটার সাথে t মাল্টিপ্লাই থাকবে, এটার সাথে আমরা t কে মাল্টিপ্লাই করে দিব। টি কে মাল্টিপ্লাই করে দিব, ঠিক তেমনি এখানেও আমরা টি কে মাল্টিপ্লাই করে দিব। এবার আমরা এখানে এই পয়েন্টগুলো বসাবার চেষ্টা করি। y2 হচ্ছে y এক্সিসে এই সিগন্যালের ম্যাক্সিমাম পয়েন্ট, তাহলে এখানে y2 বলতে আমরা বোঝাচ্ছি আসলে এই 1 কে, এটা 0, এটা 1, তাহলে y1 পয়েন্ট কোনটা? y1 পয়েন্ট হচ্ছে 0 পয়েন্ট, কেননা এখানে দুটা বিন্দু আছে 0 0, x এবং y এর জন্য দুটা 0 0 অরিজিন যেহেতু, তাহলে এখানে আমরা দুটা পয়েন্ট পাবো, একটা হচ্ছে x1, y1। ঠিক তেমনি আমরা যদি x এক্সিস চিন্তা করি, তাহলে x এক্সিসে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে টুয়াইস পাই, তাহলে এখানে আমরা x2 লিখতে পারি, আর আমাদের মিনিমাম পয়েন্ট যেটা সেটা হচ্ছে অরিজিন, দ্যাট মিন্স x1 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এখন আমরা যদি ভ্যালু সাবস্টিটিউট করি, তাহলে আমরা y2 এর জায়গায় 1 বসাচ্ছি, y = mt প্লাস 0, তাহলে y2 এর জায়গায় 1 বসাচ্ছি, এই যে এখানে 1 আছে, y1 এর ভ্যালু হচ্ছে 0 মূল বিন্দুতে যেহেতু, আর x2 এর ভ্যালু হচ্ছে টুয়াইস পাই, এখানে ম্যাক্সিমাম ভ্যালু টুয়াইস পাই, তাহলে টুয়াইস পাই মাইনাস x1 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এখানে 0 বসালাম। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি পাচ্ছি y = 1 ডিভাইডেড বাই টুয়াইস পাই ইন্টু টি। এটাই হচ্ছে এক্স অফ টি, যে সিগন্যালটা 0 থেকে টুয়াইস পাই পর্যন্ত, সেই সিগন্যালটার ইকুয়েশন হচ্ছে টি ডিভাইডেড বাই টুয়াইস পাই। তাহলে এক্স অফ টি এর পরিবর্তে আমরা টি ডিভাইডেড বাই টুয়াইস পাই এটা সাবস্টিটিউট করলাম, করার পরে এখন আমরা ইন্টিগ্রেশনে চলে যাব। এখন ইন্টিগ্রেশন শুরু করার আগে আমাদের দেখতে হবে যে এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম আছে কিনা। যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে, তাহলে কনস্ট্যান্ট টার্মকে ক্যালকুলেশনের শুরুতেই সবার প্রথমে বাইরে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 ডিভাইডেড বাই টুয়াইস পাই, এখানে কোনো টি টার্ম নেই, তার মানে এটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে ক্যালকুলেশন শুরু হওয়ার আগে সবার প্রথমেই আমরা এটাকে বাইরে নিয়ে আসবো,
ইন্টিগ্রেশনের বাইরে কনস্ট্যান্টকে নিয়ে আসবো, তাহলে আলটিমেটলি আমরা ভেতরে পাচ্ছি, ইন্টিগ্রেশনের ভেতরে পাচ্ছি টি ডিটি, আর বাইরে আমরা পাচ্ছি 1/2 এর সাথে টোয়াইস পাইটা মাল্টিপ্লাই হয়ে যাবে, দ্যাট মিনস 4 পাই স্কোয়ার হয়ে যাবে। আর আমার এখানে আছে টি ডিটি। আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি, খুব কমন এবং পরিচিত একটা ফর্মুলা, x⁴n dx, x⁴n dx। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি x⁴n dx, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে ফর্মুলা যেটা সেটা হচ্ছে আমাদের n আছে, x⁴n এর সাথে একটা 1 অ্যাড হবে, দ্যাট মিনস x⁴n প্লাস 1, নিচে n এর সাথে নিচে আরেকটা 1 যোগ হয়ে যাবে, দ্যাট মিনস n প্লাস 1। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী আমরা এখানে লিখতে পারি x⁴n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে আমার এখানে t এর উপরে কিন্তু একটা 1 আছে, দ্যাট মিনস x⁴n এর জায়গায় আছে x⁴1, তাহলে n এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখতে পারি t⁴n প্লাস 1, দ্যাট মিনস t⁴1 প্লাস 1, দ্যাট মিনস t স্কোয়ার, ডিভাইডেড বাই 1 প্লাস 1, দ্যাট মিনস ডিভাইডেড বাই 2। এখন এখানে t এর পরিবর্তে আমরা একবার আপার লিমিট টোয়াইস পাই বসাবো, t এর পরিবর্তে আমরা একবার লোয়ার লিমিট 0 বসাবো। তাহলে সেটা যদি বসাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে t এর পরিবর্তে টোয়াইস পাই বসালে আমরা টোয়াইস পাই স্কোয়ার পাচ্ছি, টোয়াইস পাই স্কোয়ার মানে হচ্ছে 4 পাই স্কোয়ার। আর এখানে t এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে 0 স্কোয়ার, আলটিমেটলি 0ই হবে, আর 0 ডিভাইডেড বাই এনিথিং ইকুয়াল টু 0, তাহলে লোয়ার লিমিটের জন্য আমি 0 পাচ্ছি। তাহলে এখানে বাইরে আমাদের 4 পাই স্কোয়ার আছে, উপরে 4 পাই স্কোয়ার আছে, তাহলে 4 পাই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাদের রেজাল্ট হবে হাফ। এই যে হাফটা আমরা পেলাম এটা আসলে এ নটের ভ্যালু, অর্থাৎ অ্যাভারেজ অথবা ডিসি যে ভ্যালুটা সেটা হচ্ছে এ নটের ভ্যালু। তাহলে সেটা হচ্ছে আমরা এ নটের ভ্যালু, একটা কোএফিশিয়েন্টের ভ্যালু আমরা বের করলাম। এবার আমরা বাকি যে দুটা কোএফিশিয়েন্ট অর্থাৎ এ এন এবং বি এন সেটার ভ্যালু আমরা ক্যালকুলেট করব। তাহলে সবার প্রথমে চলে আসি আমরা এ অফ এন এ। তাহলে এ অফ এন এর যে ফর্মুলা সেটা হচ্ছে 2 ডিভাইডেড বাই টি নট, 0 থেকে টি নট পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করব এক্স অফ টি এবং কজ এন ওমেগা নট টিকে। এখন এখানে ওমেগা নট আছে, আমাদের টি নটের ভ্যালু তো আমরা বসিয়েছি, টি নটের ভ্যালু হচ্ছে টোয়াইস পাই, আর ওমেগা নটের ভ্যালু আমরা ওমেগা নটের ইকুয়েশন জানি টোয়াইস পাই ডিভাইডেড বাই টি নট। তাহলে টি নটের ভ্যালু যদি এখানে বসাই তাহলে টোয়াইস পাই ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাদের ওমেগা নটের ভ্যালু হবে 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স অফ টি এর জন্য ইকুয়েশনটা হচ্ছে টি ডিভাইডেড বাই টোয়াইস পাই কজ এন, ওমেগা নটের ভ্যালু হচ্ছে 1, আর টি ডিটি। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা, এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ভেতরে যে ভ্যারিয়েবল আছে সেটা। এখন ইন্টিগ্রেশন শুরু করবার আগে ঠিক আগের মতো আমরা এখানে যে কনস্ট্যান্ট টার্ম আছে সেটাকে আমরা ইন্টিগ্রেশন শুরু হওয়ার আগে আমরা বাইরে নিয়ে আসবো। বাইরে ইতিমধ্যে কি আছে 2 ডিভাইডেড বাই টোয়াইস পাই, তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, 1 ডিভাইডেড বাই পাই থাকবে। আর এখান থেকে ভেতর থেকে 1 ডিভাইডেড বাই টোয়াইস পাই, এটা কনস্ট্যান্টটা বাইরে চলে আসছে, তাহলে পাইয়ের সাথে টোয়াইস পাই মাল্টিপ্লাই হবে, তার মানে আমি 1 ডিভাইডেড বাই টোয়াইস পাই স্কোয়ার পাবো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে টি এবং কজ এন টি ডিটি। তাহলে এখানে যেহেতু টি এর সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেট করতে হবে, তাহলে এই টি টার্মটা, টিটা কোন কোন টার্মের সাথে আছে, যেমন টি এখানে আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন করতে হবে, আবার কজ এন টি এটার সাথেও টি টার্ম আছে, তাহলে ইন্টিগ্রেশনের ভেতরে আমি দুটা টি টার্ম পাচ্ছি, তার মানে আমাদের এখানে ইন্টিগ্রেশনের টার্ম হচ্ছে দুটা টার্মের জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আর আমরা যখনই দুটা টার্মের জন্য ইন্টিগ্রেশনের কথা বলি তখনই পপুলার একটা ফর্মুলা যেটা আমরা অনেক আগে থেকেই জানি সেটা হচ্ছে ইউভি মেথড, তখন আমরা ইউভি মেথডে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে ইউভি মেথডটা কি, ইউভি মেথডটা এই নোটে দেওয়া আছে, সেটা কি, আমরা ইউকে কনস্ট্যান্ট রেখে দিই একবার, আবার ইউকে ভেতরে একবার আমরা ডিফারেন্সিয়েট করি, আর ভি যেটা ভি টার্মকে কিন্তু আমরা দুবার ইন্টিগ্রেট করি, পরে এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের যে রেজাল্টটা সেটাকে পরে আবার ইন্টিগ্রেট করা হয়।
এখন এই যে প্রসেসটা, এই প্রসেসে ইউ এবং ভি কে সিলেক্ট করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টি আছে আর কজ এন টি আছে, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। তাহলে যেহেতু আমার ভি কে দুবার ইন্টিগ্রেট করতে হবে, তার মানে ভি এমন একটা টার্ম আমাদের নেওয়া দরকার যেটার ইন্টিগ্রেশন আমাদের কাছে খুব পপুলার বা পরিচিত। আমাদের এখানে ক্যালকুলেশনের কোনো প্রয়োজন হবে না, আমরা সরাসরি ভ্যালু বসিয়ে দিতে পারবো। সেরকম একটা টার্ম কিন্তু আছে আমাদের এই ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেটা হচ্ছে কজ এন টি। কেননা আমরা জানি যে কজের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন, আর সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ইউ হিসেবে আমরা টি কে কনসিডার করব, আর ভি হিসেবে, যেহেতু ভি কে দুবার ইন্টিগ্রেট করতে হচ্ছে সেই কারণে ভি হিসেবে আমরা কজ এন টি কে কনসিডার করব। এখন এই ফর্মুলাতে ইউ ভি কে যেভাবে সাজানো হয়েছে, এখানে আমরা টি এবং কজ এন টিকে ইউ এবং ভি এর জায়গায় বসিয়ে আমরা ফর্মুলাটাকে একইভাবে সাজাবো। তাহলে ইউ এর পরিবর্তে টি বসালাম, টি কে বাইরে কনস্ট্যান্ট রেখে দিয়ে কসকে ইন্টিগ্রেট করলাম। এখানে আমরা বাইরে একটা ব্রেকেট দিয়ে দিলাম, এখানে ব্রেকেটটা দিতে হবে। ব্রেকেট দেওয়ার মানে হচ্ছে এই পুরো টার্মটাকেই আমরা মূলত ইন্টিগ্রেট করছি। এখানে ব্রেকেটটা সামহাও মিস হয়ে গেছে, আপনারা এটা অবশ্যই উল্লেখ করবেন এই ব্রেকেটটা। আর টিকে আমরা পরবর্তীতে এই ব্রেকেটের ভেতরে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করছি। তাহলে ডিফারেন্সিয়েট করলে ডিটি আর ডিটি সেম ভ্যালু, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে 1। আর কসকে ভেতরে আমরা আবার ইন্টিগ্রেট করছি। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা অনুযায়ী ইউভির ভ্যালু আমরা বসালাম। এখন আমরা সরাসরি ক্যালকুলেশনে চলে যাব। ক্যালকুলেশনে যাবার আগে আমরা এখান থেকে একটু দেখে নিই যে কী কী আসতে পারে। যেমন এখানে টি কনস্ট্যান্ট আকারে আছে, এটা টি যেমন ছিল তেমন থেকে যাবে। আর এখানে আছে কজ এন টি, তাহলে কজের আমরা জানি কজের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন, আর যেহেতু টি এর সাথে একটা এন টার্ম আছে, এই এন টার্মটা 1 বাই আকারে চলে আসবে। দ্যাট মিনস আমরা এই ইন্টিগ্রেশনের রেজাল্ট পাবো সাইন এন টি ডিভাইডেড বাই এন, যেহেতু এখানে টি এর সাথে এন আছে। আর এখানে তো 1 আমরা ইতিমধ্যে পেয়েছি, 1 এর সাথে এটা মাল্টিপ্লাই হবে। দ্যাট মিনস এখানেও আমরা একইভাবে ইন্টিগ্রেশনের রেজাল্ট পাবো কজ এন টি ডিভাইডেড বাই এন। তাহলে এটাই আমরা দেখি এখানে টি ইন্টু কজ এন টি ডিভাইডেড বাই এন, যেখানে টিটা আমাদের কনস্ট্যান্ট আকারে মতো বাইরে ছিল, আর ডিটি ডিটি ক্যান্সেল আউট হয়ে 1 থাকলো, সাইন এন টি ডিভাইডেড বাই এন ডিটি। এখন এটাকে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি সাইন এন টি ডিভাইডেড বাই এনই পাচ্ছি আমরা। আর সাইনকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা মাইনাস কস পাবো, তাহলে মাইনাস কস এন টি। আর যেহেতু এখানে টি এর সাথে এন আছে, তাহলে এই এনটা 1 বাই আকারে নিচে চলে আসবে। তাহলে নিচে অলরেডি একটা এন আছে, তাহলে সেই এন এর সাথে আমাদের এই এনটা মাল্টিপ্লাই হয়ে যাবে এন স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি এই মাইনাসে মাইনাসে প্লাস করার পর আমাদের ইউভি মেথডের যে ক্যালকুলেশনটা ছিল সেটা আমরা শেষ করেছি। ইউভি মেথডের ক্যালকুলেশনে কী ছিল? ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ক্যালকুলেশনটা শেষ করেছি। এবার আমাদের যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু লিমিটটাকে রেখে এসেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউভি মেথড অ্যাপ্লাই করার আগে আমাদের এখানে লোয়ার লিমিট ছিল 0, আমাদের এখানে আপার লিমিট ছিল 2i/, তাহলে আমাদের কাজ হবে যে এখানে আমরা লিমিটটা না বসিয়ে একেবারে ক্যালকুলেশনের শেষে ইউভি মেথডে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ক্যালকুলেশন শেষ হওয়ার পর আমরা লিমিটটা ফিরিয়ে আনলাম। তাহলে এখানে আমরা রেজাল্টে 0 আর 2i/, লোয়ার লিমিট এবং আপার লিমিট বসালাম। এখন আমাদের কাজ হবে যে এই টি যতগুলো জায়গায় স্মল টি আছে সকল জায়গায় টি এর পরিবর্তে আমরা একবার আপার লিমিট 2i/, বসাবো, টি এর পরিবর্তে আমরা একবার লোয়ার লিমিট 0 বসাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টি আছে, তাহলে টি এর পরিবর্তে আমরা 2i/, বসালাম। এখানে ভেতরে সাইন এন টি আছে, তাহলে টি এর পরিবর্তে আমরা 2i/, বসালাম। আর নিচে ডিভাইডেড বাই এন আছে, এখানে কোনো ভ্যারিয়েবল টার্ম নেই, তাহলে এটা যেমন ছিল তেমনই থেকে যাবে। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, তাহলে ফার্স্ট টার্মে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে। তাহলে ফার্স্ট টার্মে টি এর পরিবর্তে আমরা একবার 2i/, বসিয়েছি। এখন আপার লিমিট বসানো শেষ, এবার মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এটা হচ্ছে এই ফর্মুলার মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে টি এর পরিবর্তে আমরা 0 বসাবো, এখানে টি এর পরিবর্তে আমরা 0 বসাবো।
তাহলে আমাদের যে ফার্স্ট টার্মটা ছিল, প্রথম যে অংশটা ছিল, সেটার আপার লিমিট এবং লোয়ার লিমিট বসানো হয়ে গেছে। এবার সেকেন্ড লিমিটের আগে, সেকেন্ড টার্মের আগে একটা প্লাস আছে, এই প্লাসটা আমরা এখানে বসালাম। এখন সেকেন্ড টার্মের ক্ষেত্রেও একইভাবে টি এর পরিবর্তে আমরা একবার আপার লিমিট, একবার লোয়ার লিমিট বসাবো। তাহলে এখানে টি আছে, টি এর পরিবর্তে টুয়াইস পাই বসালাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস, আর তারপর টি এর পরিবর্তে আমরা লোয়ার লিমিট 0 বসাচ্ছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইন এন টুয়াইস পাই আছে, তাহলে সাইন টুয়াইস পাই অর্থাৎ সাইন 360 ডিগ্রির ভ্যালু কিন্তু 0। এখন এখানে এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা পাবো সাইন 360 ডিগ্রি, এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমরা পাবো 720 ডিগ্রি। এখন 720 ডিগ্রি মানে কি আসলে? 720 ডিগ্রি এবং 360 ডিগ্রির মধ্যে কোনো পার্থক্য নেই, যেটা আমরা স্কোয়াড থেকে দেখেছি, এই ফোর্থ কোয়াড থেকে দেখেছি যে এখানে আমরা 360 ডিগ্রি পেয়েছি। এখন 360 ডিগ্রি মানে কি? 360 ডিগ্রি মানে হচ্ছে এখান থেকে শুরু করে সে একবার রোটেট করে এসছে, একবার রোটেট করে এসছে। আর 720 ডিগ্রি যদি দেই আমি, 720 ডিগ্রি যদি দেই আমরা, তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে দুইবার সে রোটেট করেছে। এই রোটেশন শেষ করার পরে সে আবার এভাবে রোটেট করে আবার সেই একই পয়েন্টে এসে পড়েছে, তার মানে পয়েন্টটা সেম, ভ্যালুটা সেম। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সাইন 360 ডিগ্রি অথবা সাইন 720 ডিগ্রি অথবা অথবা 360 ইন্টু 3 যে ভ্যালু আসবে সেটার ভ্যালু আলটিমেটলি 0। তাহলে সাইন টুয়াইস পাই এর ভ্যালু যেহেতু 0, তাহলে 0 ইন্টু টুয়াইস পাই ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই এন, 0 ডিভাইডেড বাই এনিথিং ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট টার্মের রেজাল্ট আমরা পেলাম 0, এখানে 0 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে টোটাল টার্মটা 0 হয়ে যাবে, আর আমরা জানি সাইন 0-র ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে সেকেন্ড টার্মের রেজাল্টও আমরা 0 পেলাম। আর আমাদের যে থার্ড টার্মটা আছে কস টুয়াইস পাই, তাহলে কস টুয়াইস পাই এর ভ্যালু আমরা জানি 1, তাহলে 1 ডিভাইডেড বাই n2। এখানেও একই কথা প্রযোজ্য যে এখানে n যেহেতু আছে, n এর ভ্যালু যদি 1 হয় তাহলে 360 ডিগ্রি, n এর ভ্যালু যদি 2 হয় 720 ডিগ্রি। আলটিমেটলি একই কথা, কেননা এটা দুইবার রোটেশন করে আসবে, দুইবার রোটেশন করে আসলেও আলটিমেটলি সে একই পয়েন্টে কিন্তু আসবে, তার মানে ভ্যালুটা সেম থাকবে। cos টুয়াইস পাই এর ভ্যালু 1, সেটা বসালাম, এখানে একটা মাইনাস আছে এটা বসালাম। cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, সেটাও বসালাম, 1 ডিভাইডেড বাই n স্কয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস 1 ডিভাইডেড বাই n স্কয়ার আর মাইনাস 1 ডিভাইডেড বাই n স্কয়ার। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আমরা আলটিমেটলি 0 পাবো। তাহলে a অফ n এর আমাদের ভ্যালুটা কিন্তু, রেজাল্টটা কিন্তু চলে আসছে 0, a অফ n এর রেজাল্টটা চলে আসছে 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a অফ n এর ভ্যালুটা 0 চলে আসবে, তাহলে a অফ n এর জন্য আমাদের ক্যালকুলেট করার দরকার নেই। এবার আমরা চলে আসবো আমাদের পরের কোএফিসিয়েন্ট অর্থাৎ b অফ n এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে b অফ n এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে প্রথমেই আমরা ফর্মুলাটা বসিয়ে নিলাম। ফর্মুলাতে একইভাবে টি নটের ভ্যালু টুয়াইস পাই বসালাম, এখানে লিমিটে টি নটের ভ্যালু টুয়াইস পাই বসালাম, এক্স টির পরিবর্তে এক্স টির ইকুয়েশনটা আমরা বসালাম, ওমেগা নটের ভ্যালু আমরা জানি 1, এখানে 1 বসালাম। এখন এখানে 1 ডিভাইডেড বাই টুয়াইস পাই, এটা কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে নিয়ে গেলাম। এখন 2 আর উপরের 2 ক্যান্সেল আউট হয়ে গেল, দ্যাট মিনস আমরা এখানে 2 পাই পাই স্কোয়ার পাচ্ছি। আর এখানে আমাদের ভ্যারিয়েবল আকারে থাকছে টি আর সাইন এন টি। এখানে যে প্রবলেমটা আমরা করব সেটা একেবারে সেম এ অফ এন এর মতো, কোনো পার্থক্য নেই। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ইউভি মেথড আমরা অ্যাপ্লাই করব। এখন ইউভি মেথড অ্যাপ্লাই করলে টিকে আমরা কনস্ট্যান্ট আকারে বাইরে রেখে দিচ্ছি, আর সাইনকে আমরা দুবার ইন্টিগ্রেট করব, এখানে একবার ইন্টিগ্রেট করব আর ব্র্যাকেটের ভেতরে আমরা আরেকবার ইন্টিগ্রেট করব, আর টিকে একবার বাইরে রেখে দিচ্ছি, একবার ডিফারেন্সিয়েট করছি ব্র্যাকেটের ভেতরে। তারপরে তাদের এখান থেকে আমরা পাচ্ছি যে সাইনকে ইন্টিগ্রেট করলে আমরা মাইনাস কজ এনটি পাচ্ছি, যেহেতু টি এর সাথে এন আছে তাহলে এনটা 1 আকারে চলে আসবে, আর এখানে মাইনাস আছে, ডিটি ডিটি ক্যান্সেল আউট হয়ে যাবে, আমরা এখানে 1 পাবো। সাইন এনটিকে আমরা ইন্টিগ্রেট করছি, মাইনাস কজ এনটি পাবো, আর যেহেতু টি এর সাথে এন আছে 1/n আকারে চলে আসবে। তাহলে এটাকে যদি আমরা ফার্দার ক্যালকুলেট করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, এটা আলাদাভাবে দেখানোর দরকার নেই, কেননা এই মাইনাসটা, এই প্লাস যে টার্মটা সেটা আলটিমেটলি কিন্তু সামনের দিকে চলে আসবে। এটা আমরা একটু দেখি,
যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে হচ্ছে মাইনাস কজ এনটি, এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমরা জানি কজের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন, তাহলে সাইনটা কিন্তু এই যে এখানে যে সিম্বলটা আছে মাইনাস প্লাস, এই যে সাইন চিহ্নটা আছে, এই সাইন চিহ্নটা কিন্তু চেঞ্জ হলো না, অর্থাৎ মাইনাস মাইনাসই থেকে গেল, কেননা কসকে আমরা যখন ইন্টিগ্রেট করছি তখন প্লাস সাইন পাচ্ছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থেকে গেল, আর এই মাইনাসটা আমাদের এই মাইনাসের সাথে মাল্টিপ্লাই হয়ে কিন্তু প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে সাইন এন টি ডিভাইডেড বাই এন স্কোয়ার, সাইন এন টি ডিভাইডেড বাই এন স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এটা যেহেতু প্লাস টার্ম, এটা যেহেতু প্লাস টার্ম, তাহলে এই প্লাস টার্মটাকে আমরা সামনে নিয়ে আসব, আর এটা যেহেতু মাইনাস টার্ম, এই টার্মটাকে আমরা পেছনে নিয়ে যাব সেকেন্ড টার্ম আকারে। এটা বোঝার সুবিধার্থে, এটা আলাদা কোনো সিগনিফিক্যান্স নেই এখানে। এরপরে আমরা আমাদের সকল ইউভি মেথডের সকল ক্যালকুলেশন সম্পন্ন হয়েছে। এখন আমরা আমাদের লিমিটটা ফিরিয়ে আনলাম, 0 থেকে টুয়াইস পাই যে লিমিটটা ছিল সেই লিমিটটা আমরা ফিরিয়ে আনলাম। এখানেও একই কথা প্রযোজ্য যে টি এর পরিবর্তে একবার আমরা আপার লিমিট টুয়াইস পাই বসাবো, টি এর পরিবর্তে একবার আমরা লোয়ার লিমিট 0 বসাবো। তাহলে এখানে সাইন এন আছে আর টি এর পরিবর্তে টুয়াইস পাই বসালাম, মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সেই হিসেবে ফর্মুলার মাইনাস টি এর পরিবর্তে লোয়ার লিমিট 0 বসাবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন টুয়াইস পাই, আমরা জানি সাইন টুয়াইস পাই এর ভ্যালু হচ্ছে 0, বসালাম, সাইন 0-র ভ্যালু 0 বসালাম। এবার আমাদের যে দ্বিতীয় অংশটা আছে এই দ্বিতীয় অংশেরও একইভাবে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাতে হবে। তাহলে দ্বিতীয় অংশের আগে আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা বসালাম, টি এর পরিবর্তে টুয়াইস পাই বসালাম, আর টি এর পরিবর্তে টুয়াইস পাই বসালাম। তাহলে টি এর পরিবর্তে টুয়াইস পাই বসালে আলটিমেটলি আমরা পাচ্ছি কস টুয়াইস পাই, তাহলে কস টুয়াইস পাই এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস টুয়াইস পাই ডিভাইডেড বাই এন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 ইন্টু কস এন 0, তাহলে 0 দিয়ে যে টার্মই মাল্টিপ্লাই হোক না কেন আলটিমেটলি রেজাল্ট 0ই হবে। তাহলে এখান থেকে আমি 0 পাচ্ছি, শুধুমাত্র 0 পাচ্ছি, তার মানে এখানে প্লাস 0 আছে। আমাদের যে 4টা টার্ম আছে, 4টা টার্মের মধ্যে 3টা টার্ম 0 আর একটা টার্ম হচ্ছে মাইনাস টুয়াইস পাই ডিভাইডেড বাই এন। তাহলে এটা মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে বাইরে আছে 1 ডিভাইডেড বাই টুয়াইস পাই স্কোয়ার আর ভেতরে আছে মাইনাস টুয়াইস পাই ডিভাইডেড বাই এন। তাহলে এখানে টুয়াইস পাই স্কোয়ার ক্যান্সেল আউট হবে, তার মানে আমি এখানে শুধুমাত্র পাই পাবো, আর ভেতরে আমার এন আছে আর এখানে একটা মাইনাস আছে, তার মানে মাইনাসটা চলে আসবে এখানে, আর এন পাই 1 ডিভাইডেড বাই এন পাই, এই হচ্ছে আমাদের বি অফ এন এর রেজাল্ট। তাহলে আমরা 3টা কোএফিসিয়েন্টের জন্যই আমরা ভ্যালু বের করেছি, এ নটের ভ্যালু বের করেছি, এ অফ এন এর ভ্যালু বের করেছি, বি অফ এন এর ভ্যালু বের করেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই 3টা কোএফিসিয়েন্টের ভ্যালু আমাদের ফোরিয়ার সিরিজ এক্সপানশনে বসিয়ে দেওয়া। তাহলে আমাদের এই হচ্ছে ফোরিয়ার সিরিজ এক্সপানশন এক্স অফ টি, যেখানে এটা হচ্ছে আমাদের এ নট, আমাদের কস টার্ম যেটা, আমাদের একটু ইকুয়েশনটা আমরা আবার একটু দেখে আসি। ইকুয়েশনটা ছিল এ নট, তাহলে এ নটের যে ভ্যালুটা সেটা আমরা পেয়েছি কত, এ নটের ভ্যালু আমরা পেয়েছি হাফ। এবার আসি এ অফ এন, কস টার্মের সাথে আছে এ অফ এন, তাহলে এই এ অফ এন যেটা, এ অফ এন এর ভ্যালু আমরা দেখেছি যে এ অফ এন এর ভ্যালু আমরা পেয়েছি 0, তাহলে এখানে আমরা 0 বসালাম, এখানে আমরা 0 বসালাম। তাহলে এ অফ এন এর ভ্যালু যদি আমরা 0 বসাই তার মানে এই পুরো টার্মটাই কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এ নটের ভ্যালু আমরা হাফ পাচ্ছি, এ অফ এন এর ভ্যালু 0 পাচ্ছি, কেবলমাত্র এই টার্মটা আমাদের ক্যালকুলেট করতে হবে, সাইন টার্মটা। তাহলে প্রথমেই আমরা বি অফ এন এর যে কোএফিসিয়েন্টের যে ভ্যালুটা আমরা বের করেছি সেটাই আমরা এখানে বসাবো। তাহলে এখানে এই হচ্ছে আমাদের ফর্মুলা, আমরা ইন্টিগ্রেট করছি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। আমাদের এখানে যে বি অফ এন আছে, বি অফ এন এর ভ্যালু যেটা, বি অফ এন এর ভ্যালু -1 ডিভাইডেড বাই এন পাই, সেই -1 ডিভাইডেড বাই এন পাই এর আমরা ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, এটা হচ্ছে বি অফ এন এর ভ্যালু। আমাদের সাইন এন ওমেগা নট টি এটা আগেই ছিল, আমরা জানি যে ওমেগা নটের ভ্যালু আমরা কিন্তু 1 পেয়েছিলাম, সেটা আমরা এখানে বসালাম। এখন আমাদের কাজ হবে এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসা, আমরা এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসলাম। এখন
n এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা যতগুলো ভ্যালু পারি সেই কয়টা ভ্যালু আমরা বসাবো এখানে। তাহলে এখানে সবার প্রথমে n এর পরিবর্তে আমরা 1 বসাচ্ছি, তাহলে n এর পরিবর্তে আমরা 1 বসাই, তাহলে sin 1t অর্থাৎ sin t, তাহলে এখানে আমরা পেলাম 1 ডিভাইডেড বাই পাই sin t। n এর ভ্যালু 1 এর পর আসে 2, যেহেতু 1 করে বাড়াচ্ছি, তাহলে n এর ভ্যালু 2 বসালে এখানে আসবে 1 ডিভাইডেড বাই টুয়াইস পাই আর sin 2t, এটা গেল। তারপরে আবার এক ভ্যালু বাড়াবো অর্থাৎ n এর ভ্যালু নিব 3, তাহলে 3 বসালে 1 ডিভাইডেড বাই n পাই এর জায়গায় 1 ডিভাইডেড বাই 3 পাই sin 3t। এভাবে ডট ডট করে আমি বাড়াতে থাকবো, অর্থাৎ এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমি ইনফিনিটি পর্যন্ত আসলে ক্যালকুলেট করতে চাচ্ছি। এই ছিল আমাদের ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজের সেকেন্ড প্রবলেম। তাহলে সেকেন্ড প্রবলেম থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কস টার্ম নেই, কোনো কস টার্ম নেই, কেননা সিগন্যালটা ইভেন নয়। তাহলে সিগন্যালটা কি অড সিগন্যাল? কেননা এখানে তো আমরা সাইন টার্ম পাচ্ছি। তাও কি আমরা বলতে পারবো? না, বলতে পারবো না, কেননা এটা আসলে এমন একটা কম্বাইন্ড সিগন্যাল, এমন একটা কম্পোজিট সিগন্যাল যেখানে আমাদের ডিসি এবং অন্যান্য কম্পোনেন্টগুলো আছে। তাহলে এটাকে শুধুমাত্র আমরা এভাবে সিম্পলিফাই করি যে এটা হচ্ছে বেসিক্যালি এখানে আমাদের একটা সাইন টার্ম আছে, কোনো কস টার্ম নেই, এবং এখানে আমরা যে হারমোনিকগুলো পাচ্ছি তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট হারমোনিক, এটা হচ্ছে সেকেন্ড হারমোনিক, এটা হচ্ছে থার্ড হারমোনিক। এভাবে আমরা 1 2 3 4 করে সকল হারমোনিকের ভ্যালুই আমরা আসলে পাবো, কিন্তু তার মধ্যে আমাদের যে ফার্স্ট হারমোনিক আছে সেই হারমোনিকের ভ্যালু কিন্তু 1 ডিভাইডেড বাই পাই। তাহলে 1 ডিভাইডেড বাই পাই এটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট হারমোনিকের ভ্যালু হচ্ছে অ্যামপ্লিটিউড হচ্ছে 1 ডিভাইডেড বাই পাই, সেকেন্ড হারমোনিকের ভ্যালু অ্যামপ্লিটিউড হচ্ছে 1 ডিভাইডেড বাই টুয়াইস পাই, তার মানে ভ্যালুটা কমে গেছে। থার্ড হারমোনিকের ক্ষেত্রেও ভ্যালুটা কমে গেছে, অ্যামপ্লিটিউড ভ্যালু কমে গেছে, তার মানে ফার্স্ট হারমোনিকের অ্যামপ্লিটিউডটা সবচেয়ে বেশি, সেটা ডমিনেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের প্রবলেম 2। এবার আমরা চলে আসব প্রবলেম 3-তে। প্রবলেম 3-তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানেও একইভাবে বলা হয়েছে যে ফোরিয়ার সিরিজ এক্সপানশন করতে হবে এক্স অফ টি এর, অর্থাৎ ওই হারমোনিকেই প্রকাশ করতে হবে ফোরিয়ার সিরিজ, ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজ ব্যবহার করে, যেহেতু আমরা কেবলমাত্র ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজের সাথে পরিচিত হয়েছি। এখন এই সিগন্যালটা কি? এই সিগন্যালটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। এই সিগন্যালটা কি আদৌ পিরিয়ডিক সিগন্যাল সেটা চেক করার অবকাশ আছে, তবে এখানে একটা ডট ডট দিয়ে দিলে বুঝতে সুবিধা হয় যে এটা আসলে মাইনাস ইনফিনিটি থেকে এই সিগন্যালটা প্লাস ইনফিনিটি পর্যন্ত আসলে এক্সটেন্ড হচ্ছে, অর্থাৎ এটাও একটা পিরিয়ডিক সিগন্যালের একটা ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি 0 থেকে ডান পাশে চিন্তা করি তাহলে 0 থেকে টুয়াইস পাই পর্যন্ত আমাদের একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা হচ্ছে এখানে আমরা একটা রেক্টেঙ্গুলার পালস পেয়েছি, মাঝখানে অ্যাবসেন্স অফ অ্যামপ্লিটিউড, এখানে কোনো পালস পাইনি, এখানে অ্যামপ্লিটিউড হচ্ছে 0, তারপরে আবার আমরা একটা পালস পেয়েছি, তাহলে সেই পালসটা আবার টুয়াইস পাইয়ের পর থেকে কিন্তু আবার কন্টিনিউ হচ্ছে। তাহলে আমরা যদি এই পর্যন্ত এটাকে লিমিট করি এবং আমরা ডান পাশে যে সিগন্যালটা দেখেছি বাম পাশে একই সিগন্যাল আছে কিনা, সিগন্যালের প্যাটার্নটা রিপিট হচ্ছে কিনা সেটা যদি আমরা চেক করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে 0 থেকে -π/2, এখানে যেরকম π/2 ছিল এখানেও একইভাবে একই প্যাটার্ন, অর্থাৎ এখানে একটা রেক্টেঙ্গুলার পালস আছে যেটার অ্যামপ্লিটিউড হচ্ছে 1, তারপরে -π/2 থেকে এই -2π এর আগ পর্যন্ত এই অংশ পর্যন্ত আমার এখানে কোনো অ্যামপ্লিটিউড নেই। আবার এইখান থেকে -2π পর্যন্ত এখানে আবার অ্যামপ্লিটিউড রয়েছে যেটা হচ্ছে 1। তাহলে 0 থেকে বাম পাশে এখানেও একই প্যাটার্ন কিন্তু রিপিট হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সিগন্যালটা একটা পিরিয়ডিক সিগন্যাল, এবং যেহেতু এটা পিরিয়ডিক সিগন্যাল তার মানে তার ফোরিয়ার সিরিজ এক্সিস্ট করে। এখন আমরা এক্ষেত্রে ফোরিয়ার সিরিজ এক্সপানশনের ফর্মুলা আমরা এক্ষেত্রে বসাতে পারি। তাহলে সবার প্রথমে আমরা ফর্মুলা বসানোর আগে আমরা দেখে নিই যে এই সিগন্যালটা ফিগার দেখে বুঝে নেই যে এই সিগন্যালটা কেমন, এই সিগন্যালটার এ নট, এ এন, বি এন এটা কি জিরো নাকি নন জিরো। তাহলে সবার প্রথমে আমরা দেখি যে সিগন্যালটা সিমেট্রিক কিনা। সিগন্যালটা সিমেট্রিক নয়, কেননা এটার নিচে কোনো আমরা এরিয়া পাচ্ছি না, তার মানে এখানে কোনো সিগন্যাল উপরের এরিয়া নিচের এরিয়াকে ক্যান্সেল আউট করবে না, অর্থাৎ সিগন্যালটা সিমেট্রিক নয়, অর্থাৎ এ নটের ভ্যালু হচ্ছে নন জিরো।
এ নটের ভ্যালু বের করতে হবে, এ নটের ভ্যালু নন জিরো। এবার আসি সিগন্যালটা ইভেন নাকি অড। তাহলে ইভেন সিগন্যালের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আমরা 0 থেকে π/2 পর্যন্ত এই যে এই অংশটা আছে, এই অংশটাকে আমরা যদি এক্স অফ টি কনসিডার করি, এক্স অফ টি যে ছোট্ট একটা অংশ আমরা নিলাম, সেটার নাম দিলাম এক্স অফ টি, ধরে নিলাম এক্স অফ টি। আর এই সিগন্যালটাকে আমরা যদি টাইম রিফ্লেকশন করি, তাহলে এটা টাইমের সাপেক্ষে সিম্পলি কি হবে, টাইমের সাপেক্ষে এটা রিফ্লেক্টেড হয়ে যাবে। তার মানে এই সিগন্যালটা চলে আসবে এই পাশে, এটার আমরা একটা রিফ্লেকশন পাবো, ইমেজ পাবো, ঠিক আছে। তার মানে এই সিগন্যালটা এই পাশে চলে আসবে। তাহলে ঠিক একইভাবে 0 থেকে π/2 পর্যন্ত ছিল ডান পাশে, এখন এটা চলে আসবে বাম পাশে, অর্থাৎ 0 থেকে -π/2, এবং এটার অ্যামপ্লিটিউডও সেম। তাহলে এই যে অংশটা আছে এটাকে আমরা লিখতে পারি এক্স অফ মাইনাস টি, এক্স অফ মাইনাস টি। তাহলে এটা হচ্ছে এটা রিফ্লেক্টেড ভার্সন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সিগন্যালটা হচ্ছে একটা ইভেন সিগন্যাল, অর্থাৎ ইভেন সিগন্যালে আমাদের সাইন কম্পোনেন্ট থাকতে পারে না, দ্যাট মিনস বি অফ এন এর ভ্যালু হচ্ছে 0। এখন সিগন্যালটা কি অড সিগন্যাল কিনা, অর্থাৎ এ অফ এন এর ভ্যালু, এ অফ এন এর ভ্যালু কি 0 নাকি নন জিরো, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যদিও এটা বের করার প্রয়োজন নাই, কেননা একটা সিগন্যাল একই সাথে ইভেন এবং অড হতে পারে না, ঠিক আছে। যেহেতু সিগন্যালটা ইভেন হয়ে গেছে, তার মানে এটা অড হতে পারে না। তারপরে একটু বুঝি আমরা যে যদি এই সিগন্যালটাকে আমরা এদিকে রিফ্লেক্ট করে দিই, আমরা অ্যামপ্লিটিউড, নেগেটিভ অ্যামপ্লিটিউড দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে এই সিগন্যালটা কিন্তু এই পাশে চলে যেত। যদি এরকম আমরা একটা প্যাটার্ন পেতাম, তাহলে কিন্তু আমরা এটাকে বলতে পারতাম, যে এটা হচ্ছে, এটা আমরা বলতে পারতাম যে এটা হচ্ছে আমাদের এটা অড সিগন্যাল। কিন্তু যেহেতু আমাদের এখানে এরকম কোনো অড সিগন্যাল নেই, অড কম্পোনেন্ট নেই, সেজন্য আমাদের এই সিগন্যালটা অড সিগন্যাল নয়। দ্যাট মিনস এ অফ এন এর ভ্যালু কিন্তু নন জিরো, এ অফ এন এর ভ্যালু হচ্ছে নন জিরো। তার মানে আমাদের তিনটা কোএফিসিয়েন্টের মধ্যে এ নট এর ভ্যালু নন জিরো, বি এ অফ এন এর ভ্যালু নন জিরো, কেবলমাত্র বি অফ এন এর ভ্যালু জিরো। বি অফ এন এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে না, আমরা সরাসরি জিরো লিখে দিব। এবার আসি, এখানে আমাদের যে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, এটা আমি সবগুলো ক্যান্সেল করে দিই। এখানে আমাদের যে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড সেটা হচ্ছে 0 থেকে টোয়াইস পাই পর্যন্ত যে প্যাটার্নটা রিপিট হচ্ছে, তাহলে 0 থেকে টোয়াইস পাই, এটাকে আমরা টোয়াইস পাই, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড টি নট। তাহলে টি নটের ভ্যালু আমরা লিখলাম টোয়াইস পাই। তাহলে এই টি নটের ভ্যালু টোয়াইস পাই বসালাম, আর ওমেগা নটের ইকুয়েশন হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই টি নট। তাহলে এখানে টি নটের জায়গায় টোয়াইস পাই বসাচ্ছি, টোয়াইস পাই ক্যান্সেল আউট হয়ে গেল, আমি রেজাল্ট পেলাম 1। এরপরে আসি এ নট, এ নটের ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে, ডিসি অথবা অ্যাভারেজ ভ্যালু। সেটার ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই টি নট, ইন্টিগ্রেশন করব 0 থেকে টি নট এক্স অফ টি ডিটি। এখন আমাদের এখানে দেখবার বিষয় হচ্ছে যে 0 থেকে টি নট, অর্থাৎ এই টোয়াইস পাই, 0 থেকে টোয়াইস পাই পর্যন্ত সকল সিগন্যালের জন্য কি আমরা আসলে ভ্যালু পাচ্ছি কি না। এই 0 থেকে টোয়াইস পাই এই টি নট টাইম ইন্টারভ্যালে সকল সিগন্যালের কি আমি ভ্যালু বসাতে পারবো না আসলে, কেননা আমরা দেখতে পাচ্ছি 0 থেকে π/2 পর্যন্ত, এই পর্যন্ত আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে 1, আবার π/2 থেকে এই -π এর পর পর্যন্ত এইটুকু অংশে এখানে কিন্তু কোনো অ্যামপ্লিটিউড নেই। তার মানে আমরা যদি 0 থেকে টোয়াইস পাই পর্যন্ত আমরা এটাকে ক্যালকুলেট করি, তাহলে কিন্তু আমাদের ভেঙে ভেঙে করতে হবে। এই ইন্টিগ্রেশনকে এভাবে দিতে হবে যে 0 থেকে π/2 থেকে -π থেকে এই অংশ, আবার এটা থেকে এই অংশ থেকে টোয়াইস পাই, এটা আবার স্পেসিফাইও করা নেই, উল্লেখও করা নেই, এখানে দেওয়াও নেই, মার্ক করে দেওয়া নেই যে এখানে ভ্যালুটা অ্যাকচুয়ালি কত। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাজিউম করে নিতে হবে। সেটা আমরা চাচ্ছি না, আমরা এক্স্যাক্টলি বের করতে চাচ্ছি, অ্যাকুরেটলি বের করতে চাচ্ছি। সেটার জন্য আমরা কি করব, আমরা যেহেতু টোটাল টাইমের সাপেক্ষে অথবা টোটাল ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডে ক্যালকুলেট করছি না, তাহলে আমরা হাফ অফ দ্য টাইম পিরিয়ড কনসিডার করি। দ্যাট মিনস 0 থেকে টোয়াইস পাই যদি টি নট হয়, তাহলে 0 থেকে পাই, এখানে মাইনাস আছে, এটা মাইনাস হবে না, কেননা এটা পজিটিভ এক্সিস 0 থেকে প্লাস টি এর দিকে, আর এটা হচ্ছে 0 থেকে মাইনাস টি এর দিকে, এটা মাইনাস এক্স এক্সিস। আচ্ছা, তাহলে এখানে আমাদের মাইনাস পাই হবে না, শুধু পাই হবে। তাহলে এই হচ্ছে 0 থেকে পাই, তাহলে 0 থেকে পাই পর্যন্ত এইটুকু অংশকে আমরা বলবো টি নট ডিভাইডেড বাই 2।
এটা অর্ধেক করে নিয়েছি আমরা, টি নট ডিভাইডেড বাই টু। অ্যাকচুয়ালি আমরা টি নট ডিভাইডেড বাই টু এর জন্যই আমরা ক্যালকুলেট করতে পারি, কেননা আমরা দেখতে পাচ্ছি 0 থেকে পাই বাই 2 পর্যন্ত এখানে আমাদের কিন্তু অ্যামপ্লিটিউড রয়েছে এবং অ্যামপ্লিটিউডের ভ্যালু হচ্ছে 1। তাহলে এখন আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা বসাবো 1 ডিভাইডেড বাই টি নট। 0 থেকে টি নট পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করব এক্স অফ টিকে। এখন যেহেতু আমরা এই সিগন্যালটাকে টি নটের সাপেক্ষে আসলে ইন্টিগ্রেট করছি না, তার মানে এখানে আমরা ইন্টিগ্রেট করছি টি নট ডিভাইডেড বাই 2 দিয়ে। সেজন্য আমরা কি করব, টি নটের নিচে 2 নিয়ে আসবো, দ্যাট মিনস টি নট ডিভাইডেড বাই 2, যেহেতু আমাদের পাই এর পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করছি। তাহলে এই 2টা উপরে চলে আসবে, তাহলে আমরা ফর্মুলাটা পাবো এ নট ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই টি নট, যেহেতু আমরা হাফ অফ দ্য ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড কনসিডার করছি। আর এখানেও একই কথা, 0 থেকে টি নট পর্যন্ত, 0 থেকে টি নট ডিভাইডেড বাই 2 পর্যন্ত। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কিন্তু 0 থেকে পাই পর্যন্ত যদি ধরি, অর্থাৎ টি নট বাই 2 পর্যন্ত যদি ধরি, তারপরও কিন্তু পাই বাই 2 থেকে পাই পর্যন্ত এই অংশের কিন্তু কোনো অ্যামপ্লিটিউড নেই। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যে লিমিটটা টোয়াইস পাই ডিভাইডেড বাই 2, যেখানে টি নটের ভ্যালু হচ্ছে টোয়াইস পাই, এই লিমিটটাকে আমাদের চেঞ্জ করতে হবে এবং আমরা এখানে 1 লিখতে পারবো না, কেননা আমরা দেখতে পাচ্ছি যে পাই পর্যন্ত কিন্তু এক্স অফ টি এর ভ্যালু 1 নয়। কোন পর্যন্ত এক্স অফ টি এর ভ্যালু 1? 0 থেকে পাই বাই 2 পর্যন্ত এক্স অফ টি এর ভ্যালু 1। তার মানে এখানে আমরা 2 লিখতে পারবো না, এখানে আমরা 2 লিখতে পারবো না। তাহলে আমাদের যে লিমিটটা ছিল টি নট ডিভাইডেড বাই 2, সেই লিমিটটা কিন্তু এখন আরও ছোট হয়ে গেল পাই ডিভাইডেড বাই 2, কেননা পাই ডিভাইডেড বাই 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 পর্যন্তই কিন্তু সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে 1। সে কারণে পাই বাই 2 এর পর্যন্ত, 0 থেকে পাই বাই 2 পর্যন্ত এক্স অফ টি এর অ্যামপ্লিটিউড 1, সেটা আমরা সাবস্টিটিউট করেছি। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2 আর টোয়াইস পাই মাল্টিপ্লাই হলো 1 ডিভাইডেড বাই পাই থেকে গেল ডিটি। ডিটিকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে রেজাল্ট পাবো, ইন্টিগ্রেশনের রেজাল্ট পাবো টি। আপার লিমিট হচ্ছে পাই বাই 2, লোয়ার লিমিট হচ্ছে 0, দ্যাট মিনস টি এর পরিবর্তে আমরা পাই বাই টি বসাচ্ছি, পাই বাই টি বসাচ্ছি আর টি এর পরিবর্তে 0 বসাচ্ছি, সেটা আর আলাদাভাবে বসানোর প্রয়োজন নাই। তাহলে এখানে আমাদের বাইরে 1 বাই পাই আছে, তাহলে পাই পাই ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমরা এ নটের ভ্যালুটা পাবো হাফ। তাহলে এটা হচ্ছে আমাদের ডিসি অথবা অ্যাভারেজ ভ্যালু। এবার আমরা এ অফ এন এর ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে প্রথমেই এ অফ এন এর যে ফর্মুলা সেটা বসালাম, এখানে আগের মতো সেম এ নট যেভাবে ক্যালকুলেট করেছি একইভাবে ক্যালকুলেট করব। আমরা পুরো ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড নিচ্ছি না, আমরা হাফ অফ দ্য টাইম পিরিয়ড কনসিডার করছি, সে কারণে এখানে টি নট না লিখে টি নট ডিভাইডেড বাই 2 লিখব। তাহলে এই 2টা উপরে চলে আসবে, 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে 4। এখানে আমরা টি নট নিচ্ছি না, আমরা নিচ্ছি টি নট বাই 2। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে আমরা টি নট বাই 2 যেটা হয় পাই, সেই পর্যন্ত কিন্তু নিচ্ছি না। টি নট বাই 2 এর ভ্যালু কত? পাই। তাহলে সেটাও কিন্তু আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি কি, আমরা নিচ্ছি 0 থেকে পাই বাই 2 পর্যন্ত। তাহলে আমরা এক্স্যাক্ট লিমিটটা বসাবো, যেখানে আমাদের অ্যামপ্লিটিউড রয়েছে কেবলমাত্র সেই লিমিটটাই আমরা বসাবো। তাহলে এখানে আমরা আমাদের 1 এর ভ্যালু আছে 0 থেকে পাই বাই 2 পর্যন্ত, তাহলে 0 থেকে পাই বাই 2, এখানে টি নট বাই 2 না লিখে আমরা পাই বাই 2 লিখব, পাই বাই 2 লিখব। এখানে টি নট বাই 2 না লিখে আমরা পাই বাই 2 লিখব, কেননা পাই বাই 2 পর্যন্ত, 0 থেকে পাই বাই 2 পর্যন্ত এক্স অফ টি এর ভ্যালু কিন্তু 1, অ্যামপ্লিটিউড হচ্ছে 1। তাহলে এটা সাবস্টিটিউট করে দিলাম। এক্স এন ওমেগা নট আছে, ওমেগা নটের ভ্যালু আমরা জানি টোয়াইস পাই ডিভাইডেড বাই টোয়াইস পাই, দ্যাট মিনস 1। তাহলে এই ওমেগা নটের ভ্যালু আমরা এখানে বসালাম, আর যা ছিল তাই থাকলো। আলটিমেটলি এখান থেকে আমরা পেলাম 4 ডিভাইডেড বাই টোয়াইস পাই, এটা আমরা কেটে দিতে পারি, তার মানে 2 ডিভাইডেড বাই পাই পাচ্ছি। আর এখানে আমাদের আছে কজ এন টি ডিটি। তাহলে কজকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো সাইন এন টি, আর সাইন এন টি ডিভাইডেড বাই এন, এই এনটাই আসলে বাইরে চলে আসলো কনস্ট্যান্ট আকারে,
তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2 ডিভাইডেড বাই n পাই। এই 2 ডিভাইডেড বাই n পাই পেলাম, আর আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে সাইন n পাই বাই 2। কিভাবে পাই বাই 2 পেয়েছি? কেননা টি এর ভ্যালু একবার আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো। তাহলে আপার লিমিট যখন বসাচ্ছি তখন পাই বাই 2 পাচ্ছি। তাহলে n টি এর পরিবর্তে পাই বাই 2 বসালাম, আর লোয়ার লিমিট হিসেবে টি এর সাথে আমাদের 0 চলে আসবে। টি এর পরিবর্তে 0 আসলে সাইন 0 হয়ে যাবে, আর আমরা জানি সাইন 0-র ভ্যালু হচ্ছে 0। তার মানে এখানে একটা মাইনাস টার্মও কিন্তু আছে, যেটা আমরা লিখিনি। ঠিক আছে, এইটুকু আশা করি আপনারা বুঝতে পারবেন যে এটা খুব সহজ জিনিস। লোয়ার লিমিটে সাইনে এখানে টি এর পরিবর্তে 0 চলে আসবে, আর আমরা জানি সাইন 0-র ভ্যালু হচ্ছে 0। তার মানে টোটাল টার্মটা আমাদের 0 হয়ে যাবে। সেই কারণে আমরা সেকেন্ড টার্মটা আর লিখিনি, দ্যাট মিনস মাইনাস 0টা আর লিখিনি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 ডিভাইডেড বাই n পাই সাইন n পাই বাই 2 আসছে আমাদের এখানে। একই জিনিস আমরা আবার লিখলাম, আর এখানে আমাদের a অফ n এর ভ্যালুটা আমরা আবার এখানে সুন্দর করে লিখে দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে n টার্ম রয়েছে, কতিপয় n টার্ম রয়েছে, যেমন এখানে n আছে, এখানে n আছে। তাহলে যখনই n টার্ম থাকে তাহলে ফার্স্ট প্রবলেমে আমরা যেমনটা দেখেছিলাম যে n এর ইভেন ভ্যালু হতে পারে, অড ভ্যালু হতে পারে। তাহলে দুটার জন্যই আমাদের আসলে a অফ n এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা কেস 1 কনসিডার করলাম। কেস 1-এ n এর ভ্যালুটা আমরা ইভেন নিয়ে নিলাম। কেস 1 মানেই হচ্ছে n এর ভ্যালু ইভেন। তাহলে n এর ভ্যালু ইভেন মানে হচ্ছে কোন n? a অফ n। এই যে এখানে এই a অফ n এর ইকুয়েশনে আমি n এর ভ্যালুটা ইভেন বসাবো। তাহলে a অফ n এর ফর্মুলা হচ্ছে এটা, যেটা আমরা এখান থেকে নিয়ে এসেছি, এখান থেকে বসিয়ে দিলাম। এখন আমরা একটা ইভেন ভ্যালু ধরি, যেমন প্রথম ইভেন ভ্যালু হচ্ছে n equal to 2। তাহলে এখানে যত জায়গায় n আছে সেখানে n এর পরিবর্তে আমরা 2 বসিয়ে দিব। যেমন এখানে n এর পরিবর্তে 2 বসালাম, এখানে n এর পরিবর্তে 2 বসালাম। তাহলে এখানে টোয়াইস পাই হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই পাই সাইন পাই। তাহলে আমরা জানি সাইন পাই এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 0 ডিভাইডেড বাই এনিথিং ইকুয়াল টু 0। তার মানে n এর a অফ n এর যে সকল জায়গায় n আছে সেই n এর সকল ইভেন ভ্যালুর জন্য আমার a অফ n এর ভ্যালু কিন্তু 0 হবে। কেননা আমি যদি এখানে 2 না বসিয়ে 4 বসাই, n এর ভ্যালু 2 না বসিয়ে 4, 6, 8, 10 যাই বসাই না কেন, যদি 4 বসাই তাহলে এখানে কি হবে? 4টা চলে আসবে। তাহলে 2 আর 2, দ্যাট মিনস টোয়াইস পাই, নিচে টোয়াইস পাই থেকে যাবে। নিচেরটা আসলে কনসিডারেশনে আনার দরকার নেই, কেননা উপর যদি 0 হয়ে যায় তাহলে নিচ আলটিমেটলি 0 ডিভাইডেড বাই এনিথিং ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে আমরা কি বলেছি? n এর পরিবর্তে আমরা 4 বসাচ্ছি। তাহলে এখানে 2 এর পরিবর্তে আমরা এখানে 4 বসাবো। তাহলে এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, দ্যাট মিনস সাইন টোয়াইস পাই। সাইন টোয়াইস পাই মানে হচ্ছে সাইন 360 ডিগ্রি, আর সাইন 360 ডিগ্রির ভ্যালু কিন্তু 0। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে n এর সকল ইভেন ভ্যালুর জন্য a অফ n এর ভ্যালু 0। কিন্তু এখানে আমরা যেহেতু সিগন্যালটাকে বলে এসছি এটা একটা ইভেন সিগন্যাল, তাহলে a অফ n এর ভ্যালু তো থাকতেই হবে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এখানে ইভেনের জন্য a অফ n এর ভ্যালু আমরা পেয়েছি 0, তাহলে নন জিরো ভ্যালু কোথায় পাবো? অডের জন্য পাবো, কেননা আমাদের অড ক্যালকুলেশন তো বাকি আছে। তাহলে কেস 2-তে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে অড নিব। n এর ভ্যালু আমরা নিব হচ্ছে অড, যেখানে n এর ভ্যালুটা হচ্ছে অড। এটা হচ্ছে অড যখন n এর ভ্যালুটা হচ্ছে অড। তাহলে অডের জন্য আমরা একইভাবে প্রবলেম 1-এ যেমনটা দেখেছিলাম যে কেস a এবং কেস b কনসিডার করতে হবে, ঠিক তেমনি এখানেও আমাদের কেস a কেস b কনসিডার করতে হবে। যেমন n এর ভ্যালু যদি আমরা 1 ধরি, তাহলে 1, 5, 9 এই ভ্যালুগুলো যদি ধরি, তাহলে আমরা সাইনে, যেহেতু এখানে সাইন আছে তাহলে সাইনের ভ্যালু পাবো আমরা +1। আর যদি এখানে n এর ভ্যালু 3, 7, 11, 15 এভাবে কনসিডার করি, তাহলে আমরা সাইনের ভ্যালু পাবো হচ্ছে -1। তাহলে যে সকল ভ্যালুর জন্য আমরা প্লাস পাচ্ছি তাদের সেই সকল অড ভ্যালুসকে আমরা একসাথে কম্বাইন করলাম এবং তাদের নাম দিলাম কেসে। এবং যে সকল যে সকল অড ভ্যালুসের জন্য আমরা সাইনের ভ্যালু -1 পাচ্ছি তাদেরকে আমরা একসাথে করে তাদের নাম দিলাম কেস বি। একজন আমাকে প্রশ্ন করেছিলেন ক্লাস নেওয়ার সময় যে আমরা যদি এটা কিভাবে বুঝবো আসলে যে কোনটার ভ্যালু ইভেন হবে, কোনটার ভ্যালু অড হবে, এটা তো অনেকটা মুখস্থ করার মতো হয়ে যাচ্ছে, আমরা এটা কি করব?
এটা খুব সহজ একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখানে আমি যেভাবে কেস এ কেস বি করেছি সেটা হচ্ছে অর্গানাইজ করার জন্য। আপনাদের এরকম যদি হয় যে আপনি মনে রাখতে পারছেন না যে আমাদের কোন কোন ভ্যালুর জন্য ইভেন বা কোন কোন ভ্যালুর জন্য +1 কোন কোন ভ্যালুর জন্য -1 হবে, সেটা আপনি অর্গানাইজ করতে পারছেন না, দেন ডোন্ট গো ফর দিস কেস এ কেস বি। তখন আপনাদের কেস এ কেস বি দেওয়ার দরকার নেই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এন এর ভ্যালু 1 দিয়ে একবার ভ্যালু বের করবেন, এন এর ভ্যালু 2 এর জন্য আরেকবার ভ্যালু বের করবেন, 3 এর জন্য আরেকবার ভ্যালু বের করবেন। এভাবে আপনি 1 থেকে 4 পর্যন্ত কিংবা 5 পর্যন্ত বের করার পরেই কিন্তু আপনি বুঝে যাবেন যে প্যাটার্নটা আসলে কি। ঠিক আছে? তাহলে এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারি আমরা, সেটা হচ্ছে এন এর ভ্যালু যখন 1 যখন নিচ্ছি তারপরে এই সেম ভ্যালুটা 1 যখন নিলাম তখন কিন্তু সাইনের ভ্যালু আমি পাচ্ছি +1। আর যখন আমি +1 পাচ্ছি সেই +1টা আবার রিপিট হবে কিন্তু 4টা ভ্যালু পরে, অর্থাৎ যখন n এর ভ্যালু আমি 5 নিব। ঠিক তেমনি আমরা যখন n এর ভ্যালু 3 নিচ্ছি, পরবর্তী অড ভ্যালু 1 এর পরবর্তী অড ভ্যালু 3, তাহলে 3 যখন নিচ্ছি তাহলে 3 এর জন্য সাইনের ভ্যালু আসছে -1। সেই -1 ভ্যালুটা আবার রিপিট হবে 4 ভ্যালু পরে, দ্যাট মিনস 7 এ গিয়ে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে 4টা ভ্যালু পরে পরে আমাদের নিতে হবে। তাহলে সেটাই আমরা কনসিডার করছি। তাহলে এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এ অফ এন এর যে ইকুয়েশনটা আমরা এখানে দেখেছিলাম সেই ইকুয়েশনটাই আমরা এখানে বসালাম, এবং এখানে যে সকল জায়গায় এন আসবে সে সকল জায়গায় এন এর পরিবর্তে আমরা 1, 5, 9 এই ভ্যালুগুলো বসাবো। তাহলে সবার প্রথমে আমরা একটা অড ভ্যালু নিয়ে নিই, যেটা হচ্ছে 1। এখানে যেহেতু 1 আছে তাহলে 1 নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা n এর পরিবর্তে 1 বসাচ্ছি, দ্যাট মিনস 2 ডিভাইডেড বাই 1 পাই, দ্যাট মিনস 2 ডিভাইডেড বাই পাই। সাইন n এর পরিবর্তে 1 বসালাম, দ্যাট মিনস সাইন পাই বাই 2, দ্যাট মিনস সাইন 90 ডিগ্রি। আমরা জানি সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিনস টোয়াইস পাই ইন্টু 1। ঠিক আছে? দ্যাট মিনস এ অফ n এর ভ্যালু হচ্ছে টোয়াইস পাই। এর মানে এর থেকে আমরা বুঝতে পারি যে n এর 1, 5, 9, 13 n এর ভ্যালু এরকম এই সেটের মধ্যে যে কোনো একটা ভ্যালু হলেই আলটিমেটলি এ অফ n এর ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি 2 ডিভাইডেড বাই n পাই, যেখানে n এর ভ্যালুটা স্পেসিফিক নয়। n এর ভ্যালু 1 হতে পারে, 5 হতে পারে, 9 হতে পারে, 13 হতে পারে, 17 হতে পারে। তাহলে এভাবে যদি আমরা স্পেসিফিক না করে দিই তাহলে এ অফ n এর ভ্যালু আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই n পাই। এবার আমরা কেস বিতে চলে আসি। তাহলে কেস বিতেও একইভাবে এ অফ এন এর ফর্মুলা অথবা ভ্যালু আমরা বসালাম, এবং আমরা পরবর্তী যে অড ভ্যালু অর্থাৎ প্রথম কেস বি এর প্রথম অড ভ্যালু 3 সেটা আমরা বসালাম এন এর পরিবর্তে। তাহলে যেখানে এন আছে সেসব জায়গায়, যেসব জায়গায় এন আছে সেসব জায়গায় আমি 3 বসালাম, 3 বসালাম এখানে, 3 বসালাম এখানে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাইন 3 পাই, দ্যাট মিনস 540 540 ডিগ্রি ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস সাইন 270 ডিগ্রি চলে এসছে। আর আমরা জানি সাইন 270 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -2 ডিভাইডেড বাই 3 পাই। তাহলে আমরা যদি বলি যে এই সেটের মধ্যে কেস বিতে যতগুলো এন এর যতগুলো অড ভ্যালু আছে 3, 7, 11, 15, 19 এই সকল ভ্যালুর জন্য আমরা এন এর ভ্যালু স্পেসিফিক না করে আমরা এ অফ এন এর ভ্যালু লিখবো। তাহলে ইকুয়েশনটা হবে এরকম -2 ডিভাইডেড বাই এন এন পাই, -2 ডিভাইডেড বাই এন পাই। তাহলে আমরা কেস এর জন্য এ অফ এন এর একটা ভ্যালু পেলাম, আর কেস বি এর জন্য এ অফ এন এর একটা ভ্যালু পেলাম। এখন আমরা সরাসরি আমরা ইকুয়েশনে সাবস্টিটিউট করব, এক্স অফ টি এর ইকুয়েশনে সাবস্টিটিউট করব। সবার প্রথমে আসি এ অফ এন। এ অফ এন এর ভ্যালু এ নট, এ নটের ভ্যালু আমরা পেয়েছি হাফ, সেটা বসিয়ে দিলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কস টার্ম আছে, সাইন টার্ম আছে। এবার আমরা চলে আসি যে বি অফ এন, কিন্তু আমরা প্রথমেই বলে নিয়েছি যেহেতু সিগন্যালটা ইভেন সিগন্যাল তার মানে বি অফ এন এর ভ্যালু কিন্তু 0। তাহলে এখানে যদি এই টার্মে যদি বি অফ এন এর ভ্যালু 0 বসাই তাহলে 0 ইন্টু এনিথিং ইকুয়াল টু 0, দ্যাট মিনস এই পুরো টার্মটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে। তার মানে এই টার্মটা আর ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নাই। আমরা শুধু এ নটের ভ্যালুটা বসাবো আর এ অফ এন এর 1, 2, 3, 4 করে সামেশনে বাড়াবো, আর আমি এ অফ এন এর ভ্যালুটা যেটা কোএফিসিয়েন্ট আছে সেটার ভ্যালু বসাবো, আর সাথে যেটা আছে কস টার্মটা সেটা বসাবো। তাহলে সবার প্রথমে আমরা চলে আসি এক্স অফ টি এর ভ্যালু বের করব যখন এন এর ভ্যালু 1। তাহলে এন এর ভ্যালু যখন 1 তখন এ অফ এন এর ভ্যালু আমরা পেয়েছিলাম 2 ডিভাইডেড বাই এন পাই। তাহলে এটা বসালাম। এন এর ভ্যালু যখন 1 তখন এ অফ এন এর ভ্যালু আমরা পেয়েছিলাম
টু ডিভাইডেড বাই এন পাই। তাহলে এখানে এন এর ভ্যালু কত? 1। আর এখানে কি আছে? কজ এন পাই ওমেগা নট টি। তাহলে এখানে এন এর ভ্যালু 1 আর ওমেগা নটের ভ্যালু 1, তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কস টি। তাহলে এটা হচ্ছে যখন এন এর ভ্যালু 1, তখন এক্স অফ টি এর এই হচ্ছে ফর্ম ভ্যালু। এবার আমরা চলে যাব পরের ভ্যালুতে, যেটা হচ্ছে n ইকুয়াল টু 3। তাহলে n ইকুয়াল টু 3 মানে কিন্তু কেস বি। তাহলে কেস বিতে আমরা দেখতে পাচ্ছি যখন n এর ভ্যালু 3, তখন a অফ n এর ভ্যালু হচ্ছে -2 ডিভাইডেড বাই n পাই। তাহলে সবার প্রথমে a অফ n এর ভ্যালুটা আমরা এখানে সাবস্টিটিউট করি। a অফ n এর এই কোএফিসিয়েন্টের ভ্যালু আমরা পাচ্ছি -2 ডিভাইডেড বাই n পাই, যেখানে n এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখানেও ঠিক একইভাবে n এর ভ্যালু বসালাম 3। n ইকুয়াল টু 5 এর জন্য আমরা চলে যাব কেস এ তে, n ইকুয়াল টু 5। আর আমরা জানি n ইকুয়াল টু যদি 5 হয় তাহলে a অফ n এর ভ্যালু হচ্ছে 2 ডিভাইডেড বাই n পাই, দ্যাট মিনস পজিটিভ। তাহলে এভাবে একবার পজিটিভ একবার নেগেটিভ, এভাবে আমরা ভ্যালুগুলো বসাবো। তাহলে a অফ n এর কোএফিসিয়েন্টের ভ্যালু বসালাম, এখানে n এর ভ্যালু বসালাম। ঠিক তেমনি n এর ভ্যালু যখন 7, তখন আমরা n এর ভ্যালু যখন 7, তখন আমরা চলে যাব কেস বিতে। কেস বিতে 7 আছে, তাহলে সেই ভ্যালুটা আমরা লিখলাম, সেটা নেগেটিভ, এবং এখানে n এর পরিবর্তে 7 লিখলাম। এখানে n এর পরিবর্তে আমরা n ইকুয়াল টু 9 লিখেছি, সেটার জন্য ভ্যালু ক্যালকুলেট করেছি, এবং এখানে এক্স অফ টিতে এই সকল ভ্যালু কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তাহলে এটা হাফ হচ্ছে এ নটের ভ্যালু, আর এখানে পরে হচ্ছে 1, n ইকুয়াল টু 1। তাহলে এই যে এখানে n ইকুয়াল টু 1, তারপরে n এর পরে আসার কথা 2 এর জন্য আমরা ভ্যালু পাইনি, কেননা আমরা দেখেছি যে a অফ n এর সকল ভ্যালু আসলে ইভেন, n এর সকল ইভেন ভ্যালুর জন্য a অফ n এর ভ্যালু কিন্তু 0। তার মানে 2, 4, 6, 8 এগুলার ভ্যালু বসানোর দরকার নেই, কেননা এটার জন্য আমরা 0 পাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ডিভাইডেড বাই পাই কস টি আছে, আর যখন n এর ভ্যালু 3 বসিয়েছি তখন মাইনাস পেয়েছি, মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম। যখন 5 বসিয়েছিলাম তখন আমরা এখানে এই ভ্যালুটা পেয়েছি, যখন 7 বসিয়েছি তখন এই ভ্যালুটা পেয়েছি। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 ডিভাইডেড বাই পাই এই টার্মটা কিন্তু সব জায়গায় আছে। 2 ডিভাইডেড বাই পাই, এই যে এই টার্মটা, এটা কিন্তু সকল কম্পোনেন্টের সাথেই আছে। তাহলে এটাকে আমরা কমন নিয়ে নিতে পারি, তাহলে একটু সিম্পলিফাইড হয়ে যাবে। তাহলে 2 ডিভাইডেড বাই পাই এটাকে কমন আকারে নিয়ে আসলাম, তাহলে এখানে cos টি থাকলো 1 ডিভাইডেড বাই 3 cos 3t, 2 ডিভাইডেড বাই 5, 2 ডিভাইডেড বাই 5 তো না, 1 ডিভাইডেড বাই 5, কেননা 2 কে আমি বাইরে নিয়ে এসেছি কমন আকারে। 1 ডিভাইডেড বাই 5 cos 5t মাইনাস 1 ডিভাইডেড বাই 7 cos 7t, এভাবে চলছে, কেননা আমাদের প্লাস ইনফিনিটি পর্যন্ত ক্যালকুলেট করার কথা। আমরা ডট ডট দিলেই বোঝা যাবে যে এটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, অথবা ইনফিনিটি পর্যন্ত আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ফোরিয়ার সিরিজ এক্সপানশনের থার্ড আমাদের প্রবলেমটা, যেখানে আমরা এখানে থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে সিগন্যালটা যেহেতু ইভেন, এখানে কোনো সাইন টার্ম নেই, কেননা এখানে সকল কস টার্ম, এবং কস টার্মগুলোর মধ্যে এখানে কোনো আমাদের ইভেন হারমোনিক নেই, সকল হচ্ছে অড হারমোনিক। এবং অড হারমোনিক্সগুলোর মধ্যে ফার্স্ট যে হারমোনিক্সটা আছে সেটার অ্যামপ্লিটিউড সবচেয়ে বেশি, কেননা এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 1, আর বাকিগুলোর 1 ডিভাইডেড বাই 3, 1 ডিভাইডেড বাই 5, 1 ডিভাইডেড বাই 7। যতই আমরা আগাচ্ছি, ভ্যালু বাড়াচ্ছি, এন এর ভ্যালু যতই বাড়াচ্ছি তত আসলে অ্যামপ্লিটিউড কমছে। তাহলে এটা হচ্ছে ডমিন্যান্ট আমাদের কোএফিসিয়েন্ট, অড কম্পোনেন্ট বলতে পারি, অথবা অড হারমোনিক বলতে পারি আমরা। ঠিক আছে, আজকের মতো এখানেই আমরা শেষ করব। আমরা মডিউল 1টা এখানেই শেষ করলাম, মডিউল 1 এর পার্ট 2 আজকের মতো এখানেই শেষ হলো। আমরা পরবর্তীতে মডিউল 2তে ফোরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা মডিউল 2 শুরু করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।